সম্রাটকে উচিত শিক্ষা দিতে পুলিশ নিয়ে হাজির হলো কোজাগরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরি তো থানায় গিয়ে অভিযোগ জানাতে থাকে, কিন্তু থানার বড়বাবু যিনি ছিলেন তিনি কিছুতেই অভিযোগ নেবেন না বলে ঠিক করে। কোজাগরিও ছাড়ার পাত্রীটা না। কোজাগরি বারবার করে বলে, দেখুন আপনারা কিন্তু ভুল করছেন, আপনারা এত বড় অন্যায় করতে পারেন না। একটা মেয়ের জীবন এখন এতটাই বিপদে সেটা আর বলার কথা না, আর আপনারা কিনা যাবেন না বলছেন। তখন বড়বাবু বলে, কি করে বুঝবো বলুন তো আপনার কথাটা কতটা সত্যি আর কতটা মিথ্যে? আমরা তো যেতেই চাইছি, কিন্তু পরে যদি কোনো বিপদ হয় তখন পারবেন তো নিজেকে ক্ষমা করতে? শুধুমাত্র সন্দেহর বশত এমনটা করতে কিন্তু আপনি পারেন না, সেটা কি আপনি জানেন? আর তখন কোজাগরি বলে, আমি তো অনেক কিছুই জানি যেটা আপনি জানেন না। আচ্ছা বাবা, এই যে সম্রাট বলে ছেলেটা, আপনি চলুন না এই সম্রাট বলে ছেলেটাকে সামনে দিয়ে দেখলে হয়তো এদের এত বড় র্যাকেটটার কথা আপনারা জানতে পেরে যাবেন। হতেই তো পারে, এরা তো একা একা কাজ করে না, এদের সাথে অনেক বড় র্যাকেট যুক্ত থাকে। তাহলে কেন বুঝতে পারছেন না যে এই সম্রাটের মতন ছেলেদেরকে ধরাটা দরকার? না হলে এরকম অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। হয়তো আপনারা পরে মেয়েগুলোকে খুঁজে পাবেন ঠিকই, কিন্তু এতগুলো দিন তারা নরক যন্ত্রণা পাবে, সেটা কি জানেন? আপনি প্লিজ চলুন, দেখুন হাতে সময় বড্ড কম, ওরা নিশ্চয়ই এতক্ষণে যাওয়ার প্ল্যানও করে ফেলেছে। বড়বাবু বলে, বেশ আপনি একটু দাঁড়ান, একটা আপনাকে পৃষ্ঠা দিচ্ছি, আপনি লিখে দিন, ঠিক আছে? সমস্ত অভিযোগ লিখে টিকে দিন, কোথায় কোন ঠিকানা কি নাম সব ডিটেলসে লিখুন। এরপর কোজাগরি বলে, দিন তাড়াতাড়ি দিন, আমার হাতে সময় বড্ড কম। আমার মেয়েও মেনে নেয়নি, কিন্তু আমি জানি কিছু একটা ব্যাপার এখানে আছেই। এর মধ্যেই লেডি কনস্টেবলকে বলে, মেজবাবু আছে তো, মেজবাবুকে ডাকো, আমরা সবাই মিলে যাব। আর আমি একটু তার আগে বাড়ি থেকে ঘুরে আসবো, যদি কোনো দরকার পড়ে অবশ্যই আমাকে আগে তাড়াতাড়ি করে ফোন করবে, আমার ফোন খোলাই থাকবে। তখনই লেডি কনস্টেবল বলে, ইয়েস স্যার। এরপর মেজবাবুকে ডেকে নিয়ে আসে, আর বড়বাবু তখন বলে, শুনুন মেজবাবু, আপনি এদের সাথে যাবেন, গিয়ে সমস্ত ব্যবস্থা করে আসবেন, আর ছেলেটাকে যদি সন্দেহজনক হয় তুলে নেবেন। আর অন্যদিকে দেখা যায় যে কোজাগরির নেই বলে তোতা একটু সন্দেহ করতে থাকে, আর বলে, কোথায় যে গেল মা কে জানে। তোতা এসে বসেছে, এরপর সবাই মিলে গান করবে বলে ঠিক করে। সম্রাট ভালো গান করে, তুলি এটা সবাইকে বলতে থাকে। আর তোতা তখন বলে, কি ব্যাপার তুলি, তুমি তো আমাদেরকে বলোনি যে এত সুন্দর গান গায় সম্রাট। তখন তুলি বলে, কি বলবো বলো বৌদি, আমি তো বুঝতেই পারছিলাম না তোমাদেরকে সম্রাটের কথাটা কিভাবে বলবো। সম্রাট যে ভালো ছেলে তোমরা তো প্রথমে সেটাই বিশ্বাস করতে পারছিলে না। কত কাঠ খড় পুড়িয়ে আজকে এই জায়গাতে আসতে হয়েছে। আসমান বলে, সেটা তো হবেই তুলি, কারণ তুমি একটা ছেলেকে ভালোবেসেছো, ছেলেটা কে কোথায় থাকে সারা জীবনের ব্যাপার বলে কথা। আমরা তো প্রথমে আপত্তি করবো, এটাই একটা স্বাভাবিক ব্যাপার, তাই নয় কি? আর ঠিক তখনই তুলি মনে মনে একটা কথাই ভাবতে থাকে, আমি যেন সম্রাটকে পেয়ে খুশি হই, ভগবান তুমি দেখো। আর তখন অন্যদিকে সম্রাট ভাবে কি করে এখান থেকে কেটে পড়া যায়। তার মধ্যেই গান শুরু করে দিয়েছে সম্রাট। এই গানটা শোনার পরে আসমানের মা আর বাবার খুবই ভালো লাগে। আর তখন আসমানের বাবা বলে, দেখেছো তো গিন্নি, নাচে গানে বাসর মনে হচ্ছে পুরোপুরি জমে গেছে, খুব ভালো হয়েছে। এবারেও কি তোমার এই ছেলেটাকে সন্দেহ হচ্ছে? তুলির মা তখন বলে, না আমার এখন আর অতটাও সন্দেহ হচ্ছে না, ছেলেটা ভালোই হবে। বলো, মনের ভেতর থেকে সমস্ত সন্দেহ দূর হয়ে যাক, এটাই চাই। কারণ আমার মেয়ে বিয়ে করে ফেলেছে, এটাই আমার জামাই, আর আমার যে মেয়ে আর জামাই সুখে থাকুক সেটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। বিধানবাবু বলে, নিশ্চয়ই সুখী হবে, সম্রাটের মতন এত ভালো বর পেয়েছে। হ্যাঁ জানি যে সম্রাটের বাবা মা মেনে নেয়নি, কিন্তু তাতে আর কি করা যাবে বলো, এই জীবনে তো সবাইকে সুখী করা যায় না একসাথে। আসমানের মা তখন বলে, সেটা তো ঠিকই, এখন যদি আস্তে আস্তে সম্রাটের মা বাবা মেনে নেয় তুলিকে, তাহলে তো আর কোনো ব্যাপারই থাকবে না। অন্যদিকে কোজাগরি বলে, নিন আমি সমস্তটা এই পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছি, এবারে অন্তত চলুন। বড়বাবু বলে, আরে যাবো আপনি এত তাড়াহুড়ো করছেন কেন, দাঁড়ান আমাদের সময়টা তো দেবেন। কোজাগরি বলে, সময় নেই স্যার, ওই ছেলেটা বন্ধু বান্ধবকে নিয়ে এখান থেকে পালানোর অলরেডি প্ল্যান করে ফেলেছে, সেই জন্যই বলছি হাতে সময় বড্ড কম। জানেন তো স্যার, আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল যে ছেলেটা বিয়ে করতে এলো, কোনো বন্ধু বান্ধব ছাড়া আত্মীয় স্বজন নেই, তারপরে মা বাবা কেউ নেই। আমি জানি না যে কি করে সব কিছু করলো আমার মেয়ে আর জামাই। তবু এখন এ সমস্ত কথা ধরতে গেলে তো অনেকটা সময় চলে যাবে, তার থেকে বরং আসল কাজটাই করতে হবে। সেই জন্য বলছি স্যার, আপনি দয়া করে চলুন স্যার, আপনি আর লেট করবেন না। আর তখনই অফিসার বলে, ঠিক আছে দাঁড়ান, আপনি একটু অপেক্ষা করুন। এরপর সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছে, আর তখন কোজাগরিকেও গাড়িতে করে নিয়ে যায় লেডি কনস্টেবল। এদিকে সম্রাট বলে,
কালকে কিন্তু আমরা একদম সকাল সকাল বেরিয়ে যাবো। কি রে বল তোরা? বন্ধুগুলো বলে হ্যাঁ আসলে আমাদেরও তো আবার বেরোতে হবে। সম্রাট তখন বলে কি বলুন তো দাদা, মানে হাতে সময় খুব কম, 7টা 8টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। তারপর আমি অফিসে যাব, অফিস থেকে ল্যাপটপটা নেব, তারপর সমস্ত কাজ বুঝে নিয়ে ফ্লাইট করে আবার বেরোতে হবে পরের দিন, অনেক চাপ রয়েছে তো সেই জন্যই। তোতা তখন বলে কি ব্যাপার বলো তো সম্রাট, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি শুধু যাবে, তুলিকে নিয়ে যাবে না। সম্রাট তখন বলে এ বাবা, এটা আবার হয় নাকি? তুলি তো এখন আমার জীবন সঙ্গী, আমি যেখানেই যাব তুলি আমার সাথে সাথে যাবে। কি তুলি তাই তো? তুলি তখন বলে তা নয় তো কি, আমাদের তো অগ্নিসাক্ষী করে বিয়ে হয়ে গেছে, আর বিয়ে মানে সারা জীবনের বন্ধন, সেটা তো নিশ্চয়ই জানো। এর মধ্যে আসমানের বাবা আর মা দুজন মিলে কথা বলছিল, ঠিক সেই মুহূর্তেই কোজাগরি পুলিশ নিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। আর এটা দেখার পর কোজাগরিকে প্রশ্ন করে বিধানবাবু, কি ব্যাপার বলুন তো, আপনি পুলিশ নিয়ে এই বাড়িতে এসেছেন, কিছু হয়েছে নাকি? কোজাগরি বলে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে দাদা, কি আর বলবো, সেই সর্বনাশ রুখতেই তো পুলিশকে নিয়ে আসতে হলো একেবারে সঙ্গে করে। অফিসার বলে আপনার মেয়ে তুলি আর আপনার জামাই সম্রাট মিত্র, তাই তো? এই সবেমাত্র ওদের বিয়ে হয়েছে। বিধানবাবু বলে হ্যাঁ স্যার, কিন্তু মানে কেসটা কি আমি তো বুঝতে পারছি না। অফিসার বলে আপনার জামাই তো মেয়ে পাচার করে। আর এটা শোনার পর তুলির মায়ের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় আর বলে কি বলছেন স্যার, আমার জামাই মেয়ে পাচার করে, এটা আপনি কি করে জানলেন? তখনই অফিসার বলে আমি তো জানি না, জানেন এই কোজাগরি দেবী, উনি আমাদের কাছে গিয়ে একটা এফআইআর করেছে, সেই বেসিসেই আমরা নিয়ে এসেছি সম্রাট মিত্রকে অ্যারেস্ট করতে। অবশ্য সব কিছু বুঝে নেব তার আগে। তখনই বিধানবাবু বলে দিদি এসব আপনি কি বলছেন, মানে আপনি কোথা থেকে জানলেন যে সম্রাট মেয়ে পাচার করে? তখনই আসমানের মা বলে সেই তো দিদি, আপনি একবার তো আমাদেরকে বলবেন, আপনি ডিরেক্ট একেবারে পুলিশ নিয়ে চলে এলেন। কোজাগরি বলে দেখুন দিদি, আপনার মেয়ে তো আমারই মেয়ের মতন, তাই না? তুলি আর তোতাকে তো আমি কোনোভাবে আলাদা চোখে দেখি না। আজকে যদি তুলির কোনো বড় সর্বনাশ হয় সেটা কি আমি মেনে নিতে পারবো? সম্রাটের ওই বন্ধুর মুখ থেকে আমি নিজে শুনেছি ওরা মেয়ে পাচার করে, ওরা ডিল করে, পয়সা নেয় আর নিয়ে মেয়েগুলোকে ওই বিদেশে পাচার করে দেয়। আর এত কিছু জানার পরেও যদি আজকে আমি তুলির পাশে না দাঁড়াই, তুলিকে বিপদ থেকে না বাঁচাই, তার কালকে যদি জানতে পারি যে তুলির বড়সড় বিপদ হয়েছে, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কোনোদিন। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চেয়েছি? তখনই আসমানের মা বলে সেটা তো বুঝলাম, কিন্তু বিধানবাবু বলে ধরুন দিদি সন্দেহর বশত তো আপনি এই কাজটা করেছেন, সেখানে দেখা গেল তদন্ত করে এসব কিছুই নেই, আমার জামাই আর আমাদেরকে ক্ষমা করতে পারবে তো? কোজাগরি বলে আপনারা তো কোনো অন্যায় করেননি, করেছি আমি, তাই ওর যদি কোনো রকমের অসুবিধা থাকে আমাকে নিয়ে থাকবে, অন্য কাউকে নিয়ে তো নয়। আর আমি এই ব্যাপারটা নিশ্চিত যে এই সম্রাটরা মেয়ে পাচার করে, তাই বলছি তদন্তটা করতে দিন, আর দেরি করতে দেবেন না। এরপর যদি সত্যিটা সামনে না আসে তাহলে কিন্তু বিপদটা তুলিরই হবে দিদি, অন্য কারোর হবে না। আর এই কথাটা শোনার পর আসমানের মাও খুব ভয় পেয়ে যায়।